সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ। হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী। এখন সময় ঘরে ঘরে দাড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার, বলল হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ এমপিদের শপথ পড়ানো নিয়ে আলোচনা, 18 ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারিক রহমান। বেলা 3:30টায় হোটেল সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার প্রকাশ করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। 2018 সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী ছিলেন। ওই বছরের 18 ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন যুগান্তরকে বলেন, বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমরা কাজ করেছি। প্রাথমিকভাবে 31 দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মসূচি নিয়েছি। সেই জনসম্পৃক্ততার আলোকে দল, অঙ্গ এবং সহযোগী সংগঠন সব শ্রেণী পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যার সমাধানের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার হবে। তিনি বলেন, ইশতেহারে দলের শীর্ষ নেতৃত্ব থেকে ওনাদের যে ভিশন রয়েছে তা যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, একই সঙ্গে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে একদম সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে তারা কি চাচ্ছেন তাও। আমাদের মূল লক্ষ্য এমনভাবে পরিকল্পনাগুলো সাজানো যেটি বাস্তব ভিত্তিক হয়, যেটা টেকসই হয়। হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার বিকাল 5টায় যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এই কারণে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো 4 বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। দেশে নির্বাচনের আমোজে তাদের শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত থাকলেও যাদের মাধ্যমে দেশে সরকার এসেছে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে, সেই সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কেউই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো উদ্যোগ নিচ্ছে না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার না করে, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন। ঢাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে, কিন্তু ইনকিলাব মঞ্চকে সহযোগিতার ক্ষেত্রে বারবার সবাই হাত গুটিয়ে নিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নেবে এবং সারা দেশের জনগণকে নিয়ে যমুনার সামনে অবস্থান করবে। পরিস্থিতি সামলানোর দায়ভার সরকারের। এই সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী সহ ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা। এদিকে রাত 9:30টার দিকে সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি।
এখন সময় ঘরে ঘরে দাড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেবার, বলছে হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে দাড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেবার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাঁই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি দল স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, কিন্তু জনগণ তা আর মেনে নেবে না। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে সংসদে যাবে এবং আমরা পাব একটি পরিবর্তিত বাংলাদেশ। নির্বাচনী জনসভায় রহমতুল্লাহ খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দলা ইউনিয়নের আমির অধ্যাপক আমিরুল ইসলাম। এ সময় কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড মুবারক হোসেন বলেন, বাংলাদেশের জনগণ এখন একটি পরিবর্তিত সমাজ চায়। দুর্নীতিবাজদের এদেশে আর কোনো ঠাঁই হবে না। আমরা বিজয়ী হলে জনতার পার্লামেন্ট গঠন করব। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ভিপি মোহাম্মদ নিয়ামতুল্লাহ ফারাবি, শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকি, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম, কুমিল্লা মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান খান মাসুম, ব্রাহ্মণপাড়া উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক রফিকুল হক ফয়েজি, জামায়াতে ইসলামীর নেতা জসিমউদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর নেতারা। জনসভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দাড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তোলার জন্য মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এমপিদের শপথ পড়ানো নিয়ে আলোচনা। ১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর। বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ বহাল না থাকায় আসন্ন নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদেরকে শপথপাঠ করাবেন তা নিয়ে আলোচনা চলছে। নির্বাচিত সংসদ সদস্যরা এমপি সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নিলেও ২৪-এর গণঅভ্যুত্থান পরিস্থিতির কারণে এবার তা হচ্ছে না। এ ব্যাপারে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, এবার নির্বাচিত নতুন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন। এছাড়া নির্বাচিত হওয়ার ৩ দিন পার হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অন্যদিকে সংবিধানের বিধান অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। গতকাল নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান এল মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসিই শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন। এদিকে নতুন সংসদ ও সরকার গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল জানিয়েছেন, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর বা হ্যান্ডওভার হবে। এই পুরো প্রক্রিয়াটি ৩ দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে, অর্থাৎ ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই তা হতে পারে। আমার মনে হয় না এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে। গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। তার আগে অগস্ট মাসে ডেপুটি স্পিকার শামসুল হক গ্রেপ্তার হন। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য
হবেন তাদের শপথ গ্রহণ করানোর কথা হচ্ছে স্পিকারের। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের, তারা না থাকলে অন্য বিধানও আছে। এখন স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন কারাগারে আছেন। আইন উপদেষ্টা বলেন তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় তাদের দিয়ে শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না। আইন উপদেষ্টা আরও বলেন, আমাদের আইনে আছে ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি মনোনীত অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথ না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। আইন উপদেষ্টা বলেন, এখন এটা নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত। এখন আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না, তবে আমাদের সামনে 2টি অপশন আছে। একটি হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনিই শপথ গ্রহণ করাবেন। এক্ষেত্রে একটি সমস্যা আছে, 3 দিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এখন বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে আলোচনা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তার সঙ্গে কথা বলা হবে, আইন দেখা হবে, তারপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে অভিমত জানানো হবে। অন্যদিকে নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান মাসুদ স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসিই শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন। সংবিধানের 148-এর 1 ও 148-এর 2 অনুচ্ছেদে স্পিকার বা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথ পড়ানোর কথা বলা হলেও বর্তমান অবস্থায় প্রযোজ্য হচ্ছে 148-এর 2 ক অনুচ্ছেদ। এতে বলা আছে, গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ শপথ পড়াতে না পারলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন। এছাড়া সংবিধানের তপশিল 3 অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই দায়িত্বে না থাকলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর ক্ষমতা রাখেন। ক্ষমতা হস্তান্তর। নতুন সংসদ ও সরকার গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এমপিরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশে আগে নাটক করে যেসব নির্যাতনমূলক হত্যাকাণ্ড ঘটেছে, একটি হত্যাকাণ্ড এখন আর ঘটছে না। যারা অতীতে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং বিচারের সম্মুখীন করা হচ্ছে। আমাদের বড় একটি দায়িত্ব হল নির্বাচনের জন্য দেশকে প্রস্তুত করা। রাষ্ট্র ব্যবস্থাকে একটি ভালো সংস্কারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য জুলাই চার্টার তৈরি করা হয়েছে। জুলাই চার্টার এখন গণভোটে এসেছে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে এর ফল জানাবে। প্রেস সচিব বলেন, বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতি আগে 2-3 জন লোকের হাতে কুক্ষিগত ছিল, সেখানে এখন একটি বড় পরিবর্তন এসেছে। আমাদের মেয়াদ যখন শেষ হয়ে আসবে, অর্থাৎ সরকার ছাড়ার আগ মুহূর্তে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করবেন।